আ- দেখতে পারে এই লাইভটা। এই কারণে মূলত এটা আমরা রেকর্ডে রাখবো। তো যারা লাইভে যুক্ত আছেন, একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন কিন্তু। তো আমাদের আলোচনার টপিক হলো আগামী জুলাই মাসের 4 তারিখে যেই ইয়াগুলো হবে, আহ, পরীক্ষাটা হবে, সমন্বিত ব্যাংকের যেই পরীক্ষা হবে ওইটা নিয়ে মূলত আমাদের আলোচনা। আমরা আলোচনায় যুক্ত হওয়ার জন্য সোনালী ব্যাংকের অফিসার এবং বর্তমানে উনি আসলে অনেক গাইডলাইন ফ্রিতে দিচ্ছেন মানুষকে, একদমই ফ্রিতে। হ্যাঁ, এই যে আমি কাজ করতেছি, আসলে আমি কিন্তু ফ্রিতে কাজ করতেছি না। হ্যাঁ, যদিও সংসার, ধর্ম এগুলো ছেড়ে আসলে আহ, সংসারও ছাড়ি নাই, ধর্মও ছাড়ি নাই, সবকিছু করি ইনশাল্লাহ। তো এদিকে সময়টা দিচ্ছি এই কারণে যে আসলে উদ্দেশ্যটা হলো আপনাদের সাথে কানেক্টেড থাকা, আপনাদেরকে উপকার করা, বিষয়টা সেরকম। কিন্তু আমার পেছনে কিন্তু বই আছে, হ্যাঁ, কিংবা কোর্স আছে, এগুলো সবকিছুই আছে। কিন্তু এই যে মানিক ভাইয়ের পেছনে আসলে কিছুই নাই। হ্যাঁ, উনি আসলে আপনাদেরকে যা দিচ্ছেন উজাড় করে এখন দিচ্ছেন। হ্যাঁ, আর কখনো যদি পেড হয়ে যান তখন কিন্তু আবার উদার হবেন না, তখন হয় আমার মতো কি যেন বলে উদ্দেশ্য নিয়েই লাগবে আর কি। ওকে, যত উদ্দেশ্যে থাকুক, আমরা চেষ্টা করব যে আহ, মানুষের উপকার করার জন্য। তো আমরা একটা উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগটা হলো যে সামনে যে অফিসার জেনারেলের যে পরীক্ষাটা হবে, ওই পরীক্ষা উপলক্ষে আমরা মডেল টেস্ট নিব। 8টা মডেল টেস্ট নিব। 10টা নেওয়ার কথা ছিল, আসলে এই অল্প সময়ে 10টা সম্ভব না, চাপ হয়ে যাবে। 8টা মডেল টেস্ট নিব। এই 8টা মডেল টেস্ট একদমই স্বল্প মূল্যে আমরা নিব। মূল্য আমরা দিয়ে দিব গ্রুপে। কালকে আশা করি দিয়ে দিব। কালকে থেকেই আমি চালু করবো আর কি, ইয়াটা, যে এই কোর্সটা আছে ওইটার ভর্তি নিব। 26 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত 8টা মডেল টেস্ট নিব, পূর্ণাঙ্গ মডেল টেস্ট, যেগুলো আসলে বর্তমান সময়ের আলোকেই নেওয়া হবে। ঠিক আছে, তাইলে আমরা ওই আলোচনায় না গিয়ে এখন আশা করি যে অনেকেই যুক্ত হয়ে গেছেন, আমরা মূল আলোচনায় চলে যাই। আহ, দুজন ব্যাংকারের সাথে কথা বলবো। তো আমরা 100 জন ব্যাংকারকে এরকম কানেক্ট করার চেষ্টা করতেছি। ইতিমধ্যে অনেকের সাথে কথা হয়েছে, নক দিয়েছি, তারা আমাকে সাড়া দিয়েছে। তো তাদের গাইডলাইন গুলো প্রকাশ করার চেষ্টা করব আমার যে নতুন পেজ আছে ওটার মধ্যে, এবং পুরাতন পেজ সবগুলোর মধ্যে পাবেন। তো মানিক ভাই, আপনার পরিচয় দিয়ে শুরু করেন। হ্যাঁ, আপনি প্রতিদিন আসেন, অত পরিচয় দেওয়ার আসলে বিস্তারিত কোনো কিছু নাই। তারপরে আপনার পরিচয়টা দেন, দিয়ে প্রিলির জন্য কি করতে পারে ওই জিনিসটা একটু বলুন। আপনি, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, মিউট আছেন কিনা? তাহলে ইয়ারফোনটা খুলে নিন। হ্যাঁ, জি স্যার, হ্যাঁ, হ্যাঁ ফ্যানটা বলুন। একটু অফ করে দিন। ভালো। স্যার এবার কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে একদম স্পষ্ট। জি স্যার। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে মানিক হোসেন। আমি হচ্ছে এই যে রিসেন্ট যে অফিসার জেনারেল 2021 সাল ভিত্তিক যে সার্কুলারটা হলো, সেটাই সোনালী ব্যাংকে 191তম মেরিট হয়েছে আর কি। তো যেহেতু রিসেন্ট ব্যাংকার হয়েছি, তো মোটামুটি ব্যাংকিং সেক্টর সম্বন্ধে মোটামুটি একটা যে জ্ঞানটা অর্জন করছি সেটা আর কি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ইতিমধ্যে আমি আর কি স্যারের পেজে এবং নিজের পেজে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি। আজকে একটু গোছাই বলে আর কি চেষ্টা করব। তো প্রথমে আপনারা যখন প্রিপারেশন যতই নেন না কেন, পরীক্ষার আগে আপনাদের মূল কিন্তু যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মডেল টেস্ট দিতে হবে। আমি যখন দেখেছিলাম যে আমাদের অফিসার জেনারেল 2775 পোস্ট ছিল, তখন কিন্তু আমার মাথায় আমি সেট করে নিয়েছিলাম যে এনিওয়ে আমার এখান থেকে একটা সিট নিতে হবে। কারণ আমি যে আগে যদি একটা জব কনফার্ম করতে পারি, তাহলে আমার সামনে যে আমি যদি আরো আগাইতে চাই, যদি আমি সিনিয়র অফিসার বা এডি বা হচ্ছে বিসিএস ক্যাডার হইতে চাই, আমার কিন্তু যে পথটা কিন্তু আরো সহজ হয়ে যাবে। আর বেকারত্ব যে কি একটা জিনিস, যারা আমরা বেকার আছি আমরা খুব ভালোভাবেই জানি যে বেকার যত বেশি থাকবেন তত মানুষের কথা শুনতে হবে। এই জন্য একমাত্র ওয়ে হলো হচ্ছে ব্যাংকে ঢোকা।
তো সব থেকে সহজে আমার মনে হয় যে ব্যাংকে ঢোকা যায় সেটা হচ্ছে অফিসার জেনারেল, অফিসার ক্যাশ এবং জনতা ব্যাংক আরসি। যেহেতু সিনিয়র অফিসারে অফিসার জেনারেল, আরসি, ক্যাশ এবং আলাদা যে সকল দশম গ্রেডে আছে সবাই কিন্তু পরীক্ষা দিতে আসে, সেই জন্য কিন্তু কম্পিটিশনটা একটু টাফ হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু সবাই পরীক্ষা দেয় না, যেমন আমি দিব না, এই যে ভাইয়া আছে আমাদের সাথে উনি দিবেন না, আমাদের তো প্রিপারেশন মোটামুটি একটা লেভেলে, তাহলে আমাদের সাথে আপনাদের কম্পিট করতে হচ্ছে না। তাহলে আপনাদের উচিত যে এই যে সুযোগটা এটা কিন্তু আপনাদের যেই করে হোক ধরে নিতে হবে। তো এখন আপনারা কি করবেন? প্রথম হচ্ছে এমসিকিউ ডাইজেস্ট বই যদি স্যারেরটা থাকে, মানে কাবিল ভাইয়েরটা থাকে, ওখানে দেখবেন প্রত্যেকটা পরীক্ষার অ্যানালাইসিস দেওয়া আছে। তো আপনাদের প্রথম কাজ হবে হচ্ছে অ্যানালাইসিস গুলো দেখা, যে এই যে কোন কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন এসেছে। আমি কিন্তু এটাই করতাম। সব থেকে ওই বইটা আমার ভালো লেগেছে যে অ্যানালাইসিস পার্টটা এত সুন্দর করে গুছিয়ে দেওয়া, এবং তার জন্য আপনার আলাদা কোনো বই কিন্তু খুঁজতে হয় না। ওই অ্যানালাইসিস থেকে কিন্তু আপনি টপিক গুলো আবার বইয়ের ভেতরে পেয়ে যাচ্ছেন, তাহলে ওখান থেকে কিন্তু আপনি এই শর্ট টাইমে কিন্তু একটা প্রিপারেশন নিয়ে নিতে পারতেছেন। এছাড়া যদি আপনারা সাবজেক্ট ওয়াইজ কোনো বই পড়তে চান, সেক্ষেত্রে আপনাদের কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে সেইগুলো আমি একটু আলোচনা করতেছি। প্রথমত হচ্ছে বাংলা। তো বাংলা হচ্ছে আপনার সব থেকে গুরুত্ব দিতে হবে মেমোরাইজিং পার্টের উপরে এবং গ্রামার পার্টের উপরে, যেহেতু ব্যাংক কিন্তু বিসিএস এর মতো সাহিত্যে অতটা জোর দেয় না। সর্বোচ্চ আমরা বিগত যখন বিআইবিএম নিত তো দেখতাম যে 3 থেকে 4টা কিন্তু সাহিত্য পাঠ থেকে আসতো, এবং আর্টস ফ্যাকাল্টি বিগত তো দেখছি যে একটু বেশি দিয়েছে, 2-3টা দিয়েছে। সেজন্য আপনারা কি করতে পারেন, বিসিএস এর যে প্রিভিয়াস কোশ্চেন আছে সেগুলো একটু প্রথমত পড়ে নিবেন, এবং সেকেন্ডলি হচ্ছে আপনারা টপিক ভিত্তিক মেমোরাইজিং পার্টটা কিন্তু পড়ে ফেলতে হবে। ঠিক আছে? এছাড়া যে গ্রামার গুলো যেমন ধ্বনি, তারপরে সমাস, কারক, বিভক্তি, এগুলো তো থেকে তো 1 মার্ক করে সবসময় কমন আসেই। এগুলো কিন্তু আপনাদের শর্ট টাইমে এখন বেছে বেছে পড়তে হবে। এখন কিন্তু আর টোটাল যে সিলেবাস ধরে কিন্তু পড়ার টাইম নেই, এবং সব থেকে বড় কথা কিন্তু মডেল টেস্ট আপনাদের দিতেই হবে। মডেল টেস্ট যত দিবেন আপনার ল্যাক্সটা বুঝবেন, কোথায় বেশি মার্ক পাচ্ছেন কোথায় কম মার্ক পাচ্ছেন, এইগুলো বুঝে নিবেন। তাহলে কিন্তু আপনাদের আর কি প্রিপারেশনটা আরেকটু গাঢ় হয়ে যাবে। ঠিক আছে? এবার আসি ইংরেজিতে। ইংরেজির জন্য আপনারা কি করবেন? ও আচ্ছা, বাংলার জন্য সাহিত্য যদি পড়তে চান তাহলে তো রবীন্দ্রনাথ আর কাজী নজরুল ইসলাম আপনাদের পড়তেই হবে। এছাড়া আপনারা পিএসসি যে 11 জন এবং যে পঞ্চপাণ্ডব আছে তাদের সম্বন্ধে একটু শুধুমাত্র প্রিভিয়াস কোশ্চেন গুলো এই শর্ট টাইমে পড়ে গেলে কিন্তু এনাফ হয়ে যাবে। এরপরে হচ্ছে ইংরেজির কথা বলি। তো ইংরেজির জন্য সব থেকে একই, বাংলা আর ইংরেজি কিন্তু সিমিলার আছে, যে কিন্তু বাংলায় কিন্তু কিছু সাহিত্য আসে, ইংরেজিতে তো সাহিত্য আসেই না, তাই না? তো এই জন্য এখানে প্রথমত যেটা আপনাদের করতে হবে মেমোরাইজিং পার্ট, অ্যানালজি, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম, ফ্রেজ এবং অনার সাবস্টিটিউশন। এগুলো এখন শর্ট টাইমে প্রিভিয়াস কোশ্চেন গুলো আরেকবার রিভিশন দিয়ে ফেলবেন। কারণ এই প্রত্যেকটা টপিক থেকে কিন্তু যদি একটা টপিক দিয়ে দেয়, সাপোজ অ্যানালজি থেকে দিল, তাহলে 5টা কোশ্চেন এখান থেকে দিবে। যদি আপনার হচ্ছে ইডিয়াম ফ্রেজ দেয় তাহলে 5টা আসবে, এই জন্য কোনোটা কিন্তু বাদ দিয়ে যাওয়ার কোনো ওয়ে নাই। এছাড়া আপনারা কি করবেন, বিশেষ করে গ্রামারে যে জিনিসটা আপনারা বেশি করে শিখবেন সেটা হচ্ছে প্যারালিজম জিনিসটা কি। প্যারালিজম জিনিসটা হচ্ছে একটা সেন্টেন্সের যে এই পাশে যেই আপনার রাইট ফর্ম অফ ভার্ব থাকে, মানে টেন্স থাকে, পরেরটা কিন্তু একই টেন্স থাকে। এই জিনিসটা যদি একটু বুঝতে পারেন যে এন্ড অর বাট ইয়েট, এগুলোর পরে হচ্ছে দুই পাশে সিমিলারিটি থাকে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম যে ইংরেজি গ্রামার পার্ট গুলো আছে সেগুলো কিন্তু আপনারা ধরে ফেলতে পারবেন। ঠিক আছে? এছাড়াও আপনারা ইংরেজির জন্য পড়বেন কমপ্লিটিং সেন্টেন্সে যে রুল গুলো আছে সেগুলো দেখবেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখবেন, ভয়েস দেখবেন, ন্যারেশন দেখবেন। ভয়েস ন্যারেশন একেবারে মানে কমন 2 মার্ক, এই দুটো তো পাবেনই। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কিন্তু 2 থেকে 3 মার্ক প্রতিবার আসেই। আর মেমোরাইজিং পার্ট তো আসেই। সিনোনিম অ্যান্টোনিমের জন্য আপনারা কি করবেন? সিনোনিম অ্যান্টোনিমের জন্য এখন আমার মনে হয় যে প্রিভিয়াস কোশ্চেন গুলোই সলভ করাই সব থেকে বেটার হবে, কারণ এখন তো আর ABCDEFG ধরে ধরে কখনোই সম্ভব না, এটা একটা লং টার্মের বিষয়। যদি 4 মাস টাইম থাকতো হাতে তাহলে আমি ওইগুলো আর কি পড়ার জন্য আপনাদের বলতাম। স্যারের বইও আপনারা এগুলো পেয়ে যাবেন, এবং বিভিন্ন আপনাদের যে পছন্দ মতো কোনো বই থাকে সেইগুলো থেকে আপনারা কিন্তু এগুলো পড়ে ফেলতে পারেন। ঠিক আছে? এরপরে আসি ম্যাথ। ম্যাথ এখন লাস্ট টাইমে আমার মনে হয় না যে এখন ম্যাথ করার সময়। ঠিক আছে? তারপরেও কোন ম্যাথ গুলো করবেন? এই লাস্ট টাইমে হচ্ছে আপনাদের যে অধ্যায়গুলোতে সমস্যা থাকে, সাপোজ মনে করেন আমি আমার একটু সমস্যা হতো, মনে করেন সাপোজ যে ডিসকাউন্টের ম্যাথ গুলোতে একটু সমস্যা হতো, আমি মনে রাখতে পারতাম না। আমি কি করতাম, পরীক্ষার আগে কিন্তু শুধুমাত্র ডিসকাউন্টের ম্যাথ গুলো দেখতাম, বা আমার কম্বিনেশনের ম্যাথ গুলোতে একটু যদি প্রবলেম থাকে শুধু ওইগুলোই দেখতাম। এখন যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই আমি হচ্ছে পরীক্ষার এই যে কয়দিন আছে, মনে হয় 12-13 দিন মতো আছে, এই শর্ট টাইমে আমি হচ্ছে কোন কোন অধ্যায়গুলো পড়বো, তাহলে আপনি ম্যাথ করবেন কখন আর এগুলো রিভিশন দিবেন কখন? আপনার তো ম্যাথের জন্য 50 মার্ক বরাদ্দ নাই। আপনার বাংলার জন্য, ইংরেজির জন্য কিন্তু 25-25 আছে, ম্যাথে কিন্তু মাত্র 20।
ম্যাথে কিন্তু 11 থেকে 12টা কারেক্ট করতে পারলেই মোর দ্যান এনাফ, ঠিক আছে? এত মার্ক আপনাদের প্রয়োজন হবে না। আর যদি আর্টস ফ্যাকাল্টি সিনিয়র অফিসারের মতো ওরকম বিসিএস টাইপ ম্যাথ দিয়ে দেয়, তাহলে তো এমনিতেই আপনাদের আর কোনো সমস্যা থাকতেছে না। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে সিনিয়র অফিসারের মতো অতটা সহজ হবে না, কারণ আমরা সবসময় ভাবি যে একটা ফ্যাকাল্টি প্রশ্ন করছে, মনে হয় যে সবসময় একই টাইপের কোশ্চেনই হবে। কিন্তু আপনারা যদি বিআইবিএম এর দিকেই লক্ষ্য করেন, দেখেন হচ্ছে বিআইবিএম সিনিয়র অফিসার কোশ্চেন করছে এক ধাঁচের, অফিসার জেনারেল করছে, দেখে মনে হচ্ছিল যেন আইবিএ করছে। আমরা যেটা পরীক্ষা দিছিলাম 38 থেকে 42-এর মধ্যে মাত্র কাট মার্ক হয়েছিল। তাহলে কতটা কঠিন হয়েছিল এটা তো আন্দাজ করতে পারতেছেন। আবার হচ্ছে যে ক্যাশ এবং আরসিতে কিন্তু হচ্ছে একেবারে সহজ প্রশ্ন আসছিল। এই জন্য ফ্যাকাল্টি একবার সহজ প্রশ্ন করতেছে বলেই যে আপনারা ধরে নিবেন যে সহজ, তাহলে কিন্তু আপনারা ভুল করতেছেন। এই জন্য অবশ্যই একটু হার্ড প্রিপারেশন নিয়ে যাবেন, এবং যাদের একান্তে জব দরকার, আমার মনে হয় যে এই টাইমটুকু অবশ্যই এই কয়টা দিন আপনারা কাজে লাগান। আর পরীক্ষার হলে গেলে অবশ্যই কিন্তু মোটামুটি যেহেতু 0.25 মাইনাস, আপনারা 90-এর উপরে দাগানোর চেষ্টা করবেন। অনেকে আছে যে মনে করে যে প্রশ্ন এরকম আসছে, আমি 75টা দাগিয়ে চলে আসি। তো এটা কিন্তু আসলে অনেক ব্যাড ইফেক্ট ফেলে। বিসিএস এর ক্ষেত্র আর ব্যাংকের ক্ষেত্রটা কিন্তু একটু ডিফারেন্স আছে। ওখানে যেহেতু 0.5 মাইনাস থাকে, সেক্ষেত্রে ওখানে কিন্তু আপনার হিউজ একটা মানে কাট মার্ক হয়ে যায়, মানে নেগেটিভ মার্কিং হয়ে যায়। কিন্তু ব্যাংকে যেহেতু আপনার 4টার মধ্যে যদি একটাও কারেক্ট হয়, তাও দেখবেন আপনি 0.25 পাচ্ছেন। এই বুদ্ধিটা একটু কাজে লাগাবেন, ঠিক আছে? আমাদের সময় হার্ড কোশ্চেন আসছিল, আমি কিন্তু মোটামুটি যেগুলো কনফিউশন ছিল সেগুলো কিন্তু দাগিয়ে দিয়ে আসছিলাম। পরে দেখি যে আমার কাট মার্ক 65 হয়েছিল, যেখানে মাত্র প্রয়োজন হয়েছিল 38 থেকে 42 মার্ক। তো এইটা আপনারা একটু ফলো করতে পারেন। তো ইংরেজি বিষয় যেটা বললাম, মেমোরাইজিং পার্টটার উপরে গুরুত্ব দিবেন। ভয়েস, নারেশন, নাউন, জেন্ডার, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট এবং সেন্টেন্সের মধ্যে একটু টেকনিক্যালি বোঝার চেষ্টা করবেন যে যে আপনার প্যারালিজম যেগুলো থাকে, তাই না? এমবেডেড কোশ্চেন গুলো একটু দেখে যাবেন। এইগুলো একটু দেখলেই মোটামুটি আমার মনে হয় যে 25টার ভেতরে আপনারা 18-19টা পারফেক্টলি কারেক্ট করে আসতে পারবেন। এবং অবশ্যই যে বিআইবিএম এবং আর্টস ফ্যাকাল্টি, এই দুইটারই প্রিভিয়াস কোশ্চেন দেখে যাবেন, শুধুমাত্র আর্টস ফ্যাকাল্টির কোশ্চেন গুলো দেখে যাবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যাথের জন্য আপনারা হচ্ছে ওই ম্যাথের কথাই তো বলতেছিলাম। ম্যাথ হচ্ছে আপনারা মোটামুটি যে অধ্যায়গুলো প্রবলেম, শুধু এখন সেই অধ্যায়গুলোই করবেন। এখন আপনারা কোনো সিলেবাস ধরে বা 10টা টপিক ধরে করবেন না। এখন আর্টস ফ্যাকাল্টি কিন্তু এসএসসির যে বইটা সেটাকে বেশি ফলো করে। যদি কালকের সিনিয়র অফিসারের প্রশ্ন দেখে থাকেন, তাহলে দেখবেন যে 5টা প্রশ্নই কিন্তু এসএসসি বুক থেকে এসেছে। তো এসএসসি বুককে এমআইএসটি এবং হচ্ছে আর্টস ফ্যাকাল্টি যে কতটা গুরুত্ব দেয়, আপনাদের আর কি ধারণার বাইরে নয়। এবং আপনি প্রিলির প্রশ্নটাও দেখলে বুঝতে পারবেন যে ওখানে এসএসসি লেভেলের ম্যাথ থেকে আসছিল। এই জন্য এসএসসি লেভেলের যে ম্যাথটা, এটার উপরে এত পরিমাণ গুরুত্ব দিবেন যেন আপনার একসাথে প্রিলি এবং রিটেন দুইটাই কাভার হয়ে যায়, যেহেতু আপনি প্রিলির পরে রিটেনের জন্য বেশি টাইম পাবেন না। আইসিটি আইসিটির জন্য সেরকম কিছু বলার নাই। আইসিটি আমরা সবাই জানি যে আইসিটির জন্য অধ্যায় ভিত্তিক কিছুই পড়া লাগে না। আইসিটি যদি বিসিএস এর কোশ্চেন এবং ব্যাংকের প্রিভিয়াস কোশ্চেন গুলোই পড়ে যাওয়া হয়, তাহলে মানে সব সময় 10টা অথবা 9টা কিন্তু হুবহু রিপিট কোশ্চেন আসে। এই জন্য আইসিটি শুধুমাত্র আপনি প্রিভিয়াস কোশ্চেন পড়লেই কিন্তু এনাফ। কিন্তু একেবারে যে না পড়ে যেন আবার চলে যায় না, কারণ আইসিটিটা কিন্তু আপনার সবাই 9 করে পাবে, আপনি যদি 6 পেয়ে যান, ওই 3 মার্কে কিন্তু আপনার একটা ঘাটতি চলে আসবে। এরপর আসি সাধারণ জ্ঞান। এখন সাধারণ জ্ঞানের কথা বলতে গেলে, যদি আপনি প্রিভিয়াস যে পরীক্ষাটা হলো সিনিয়র অফিসার, এটাও কিন্তু আর্টস ফ্যাকাল্টি নিয়েছিল। তো এখানে কিন্তু 7 মার্ক আসছিল রিসেন্ট থেকে, এবং বাকি যে 13 মার্ক আসছিল সেটা কিন্তু ছিল আপনার যে ফিক্সড জিকে থেকে। তো এই 7 মার্ক কিন্তু একেবারে কম নয়, এবং ফিক্সড জিকে যা আসছিল তাও কিন্তু আমাদের অপরিচিত না। তো এর জন্য আপনারা কি করবেন, পরীক্ষার 4-5 দিন আগে থেকে যত অনলাইন পোর্টাল বলেন, কাবিল মাহমুদ ভাই বা অন্য কোনো পেজ থেকে যদি আপনারা কোনো সাজেস্ট মানে রিসেন্ট ফাইল পান, অবশ্যই প্রথম কাজ হবে যে ওইটা হচ্ছে আপনাদের প্রিন্ট করে পড়া। মোবাইলে পড়তে যাবেন না, একটু কষ্ট হলেও, টাকা খরচ হইলেও প্রিন্ট করে পড়বেন। এতে কি হবে, ওই জিনিসটা আপনি আর ভুলবেন না, এবং আপনি বাসে যখন ঢাকায় আসবেন তখনও কিন্তু পড়তে পড়তে আসতে পারবেন, আমি যেটা আর কি করতাম। এবং ফিক্স জিকের জন্য আপনাকে প্রিভিয়াস কোশ্চেন পড়তেই হবে বিসিএস এর, কারণ আর্টস ফ্যাকাল্টি একটু অন্য ধাঁচের প্রশ্ন করে, ব্যাংকিং রিলেটেড কোশ্চেন করতেছে না। এই জন্য আর কি জিকেটা একটু আনসার্টেন হয়ে গেছে। এইটা নিয়ে আসলে আপনি কেউই আপনাকে সাজেশন দিতে পারবে না, এবং সাজেশন দিলে যদি পেয়ে যান সেটা তো কপাল, আর যদি না পান তাহলেও কিছু বলার নাই। কারণ জিকে জিনিসটা হচ্ছে একটা সমুদ্রের মতো। যখন বিআইবিএম নিত তখন কিন্তু একটা নির্দিষ্ট পরিষদ ছিল, তখন বলা যাইতো যে ব্যাংকিং টার্ম, মেগা প্রজেক্ট এই টপিক থেকে আসবে। কিন্তু আমরা আর্টস ফ্যাকাল্টির বিগত প্রশ্ন থেকে বুঝেছি যে আর্টস ফ্যাকাল্টি কিন্তু ওইভাবে কোনো কিছুই মানে না। সেই জন্য জিকের জন্য আপনাদের নিজেদেরই একটু প্রিপারেশন নিতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয়
কাবিল মাহমুদ ভাইয়ের যে বেসিক জিকে বইটা আছে ওইটা একেবারে ব্যাংক বিসিএস দুইটার জন্যই তৈরি করা, ওইটা দেখতে পারেন। বাজারে আর আপনার এমপি3 বই আছে, এমপি3 থেকে একটু প্রিভিয়াস কোশ্চেন দেখতে পারেন। স্পটলাইট জিকে নামে একটা বই আছে, ওইটা থেকেও দেখতে পারেন। এই বইগুলো একটু যদি আপনি দেখেন, যে কোনো একটা মানে আপনি ফলো করলেই হবে, তো করে যাবেন, তাহলে জিকেতে একটা ভালো মার্ক পাবেন। তো আমার যতদূর মনে হচ্ছে এবার কাট মার্ক 55 থেকে 60-এর মধ্যেই থাকবে, কিন্তু প্রশ্ন না দেখে তো বলা যায় না, কিন্তু আমার জাস্ট একটা আমি ধারণা থেকে বললাম। তো একটু ভালো করে প্রিপারেশন নিন। আমার মনে হয় যে ইনশাল্লাহ যদি একটু ভালো করে প্রিপারেশন নেওয়া হয়, এই যে গোল্ডেন সুযোগটা মনে করেন কোনোভাবে মিস যাবে না। আমার মতো মাথায় একটু সেট করে নেন যে এইটা আমার প্রথম পরীক্ষা। আমি হচ্ছে এসএসসি 14 ব্যাচের, তার মানে বুঝতেই পারতেছেন যে আমি রিসেন্ট গ্রাজুয়েট। আমি কিন্তু বের হয়েই মাত্র জবটা পেয়ে গেছি, তাই না? এবং একটা জব পাইনি। এই একই প্রিপারেশনে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টে রিকমেন্ডেড হয়েছি। এর আগে আর্মি যে লেফটেন্যান্ট ছিল ওইটাতেও আমি ভাইবার থেকে যদিও বাদ গিয়েছি, তারপর ওখানে পাশ করছিলাম। এনটিআরসি স্কুল কলেজে টিকলাম। আমার তো শর্ট টাইম, পড়াশোনা হবে প্ল্যানিং করে, নট এলোপাতাড়ি। আপনারা যদি এলোপাতাড়ি পড়াশোনা করেন তাহলে দেখবেন যে 30 পার হয়ে যাচ্ছে, তারপরে জব হচ্ছে না। একটু বুদ্ধি খাটিয়ে একটু অ্যানালাইসিস করে পড়াশোনা করুন। প্রথম প্রথম যে কথাটা বলছি সেটা আবারও বলতেছি, অবশ্যই আপনারা একটা অ্যানালাইসিস পার্টটা দেখে নিবেন যে ব্যাংকের কোন কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসে, সেই টপিক গুলো একটু দেখবেন। তা ধন্যবাদ, আমি হচ্ছে আবার পরে আসবো। এখন হচ্ছে আমাদের যে শাফকাত ভাই অফিসার সোনালী ব্যাংকে, মনে হয় কাবিল মাহমুদ স্যার বলার সুযোগ দিবে, তার কাছ থেকে আপনারা একটু শুনে নেন। আমি ওইখানে যাওয়ার পূর্বে মানে সাফকাত ভাইয়ের কাছে যাওয়ার পূর্বে আমি একটু ইনপুট দেই। সেটা হলো যে মানিক ভাই যে জিনিসটা বললো যে বিসিএস এর জন্য বেশি নেগেটিভ মার্কিং বেশি, এটা সত্য কথাই। বিসিএস এর জন্য নেগেটিভ মার্কিং বেশি, তাই বিসিএস এ টেস্ট খেলার মতোই খেলতে হবে। তবে জি হ্যাঁ, স্যার। ব্যাংকের জন্য যে নেগেটিভ মার্কিং আছে এটাকে কিন্তু একদম ফেলে দিলেও হবে না। হ্যাঁ, ফেলে দিলে এই না, কারণে আমি সেটা কথাটা অবশ্যই বললাম। আমি এই কারণে কথাটা বললাম যে ধরেন এই যে আপনার একটা কথার কারণে মনে করেন যে আপনি বললেন জি 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 জি। আপনারা মানে ফেলে আসবেন না, দাগায় আসবেন। তো আহ, দেখা গেছে অনেকে কি করবে, এই যে বুঝে শুনে দা না দাগাইয়া ওই অন্ধের মতো 10টা দাগাই ফেলবে। তো অন্ধের মতো ও, 10টা দাগানোর চেয়ে ওই যে কিছু চোখ বন্ধ করে ওই যে এটা এটার মধ্যে পড়ে, এটা এটার মধ্যে পড়ে না 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 ভাই, এটা না। এই আমি বলতে চাইছি অন্ধের যে মতো। দুইটা অপশনের মধ্যে যদি কনফিউশন থাকে সেইটা, হ্যাঁ, হ্যাঁ, ও সেটা ওর হ্যাঁ, বলে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, ওইটা হলো যে আপনার দুইটা অপশনের মধ্যে যদি কনফিউশন থাকে ওই কনফিউশন গুলো আপনি ছেড়ে আসবেন না। হ্যাঁ, তারপরেও জি জি। যদি 3টা 4টার মধ্যে কনফিউশন থাকে তাও দাগান। মানে মোটামুটি আপনি টার্গেট করেন যে হ্যাঁ এটা সঠিক হইতে পারে, এটা সঠিক হইতে পারে, এরকমটাই দাগাবেন। ওই অন্ধের মতো ওএমআর দেখে ওএমআর এর মধ্যে দাগাবেন না। কাইন্ডলি এই জিনিসটা করবেন না। এই জিনিসটা করলে ক্ষতিটা কিন্তু আলটিমেটলি আপনারই হবে, কারণ আপনি জানবেন নিজেরই আপনি হবে। আগে আসছেন, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আপনার অনেক সময় ডাকাতি গিয়ে দেখা গেছে আপনি একাধিক মানে বোর্ড করে ফেলতে পারেন। হ্যাঁ, একটা দেখা গেছে ভালো জায়গায় আপনার দেখা গেছে যেটা পারতেন ওটার মধ্যে গিয়ে দেখা গেছে দাগানো হইতে পারে। উল্টা পাল্টা দাগানোটা আমি নিষেধ করি আর কি। ওই হলো বিষয়। আর একটা বিষয় নিয়ে আমি যেটা আবার ভুলে গেছি, কি যেন একটা লাস্টে একটা কি যেন একটা কথা বললেন, ওটা আবার তো মনে পড়ল। জিকে নিয়ে বলছিলাম যে জিকেটা আনসার্টেন। হ্যাঁ, জিকে আনসার্টেন, ওটা ঠিক আছে। আহ আরো একটা কথা কি জানো, আচ্ছা আমি ভুলে গেছি, আবার যদি মনে পড়ে আমি বলবো ওই স্যার বিষয়ে। আইসিটি যে টপিক বেস না পড়ে শুধু প্রিভিয়াস করতে বললাম, এটা স্যার? না, না, অন্য একটা কথা আছে, যাক আমার মনে আসলে পরবর্তীতে বলবো। এখন আমি আচ্ছা ঠিক আছে। সাফকাত ভাইকে অনুরোধ জানাবো আহ, যে করার জন্য, কি জানাবো, ওই যে আহ, কথা বলার জন্য। আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে? আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার কাছ থেকে আমরা এখন মূল্যবান মন্তব্য শুনবো। মানে আপনার যেভাবে প্রিলি প্রস্তুতি হয়েছে, মানে জাস্ট আপনার নিজের মতো করে। হ্যাঁ, কোনো বই আপনি যদি ইচ্ছা ইচ্ছা করেন উল্লেখ করতে পারেন, যে কোনো বই আপনি কথা বলতে পারেন, বা বই না নিয়েও কথা বলতে পারেন, এটা কোনো বিষয় না। আর মানে মোট কথা হলো আপনি যেভাবে প্রস্তুতিটা নিছেন আহ, জি স্যার। ওই কথাটাই আপনি এখানে বলবেন। আমরা আমাদের দর্শকরা ওটা শুনবে, শুনে হয়তো উৎসাহিত হবে, এই একটা বিষয়। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম, আমার নাম সাক্ষাৎ মাহবুব শাফিন। আমি কুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর পরে। আমিও মানিক ভাইয়ের মতো সোনালী ব্যাংক পিএলসি তে সদ্য নিয়োগপ্রাপ্ত হয়েছি, 21 সাল ভিত্তিক অফিসার। আচ্ছা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাবিল ভাইকে অনেক ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য।
আচ্ছা, এখন যদি আমরা 2022 সাল ভিত্তিক অফিসারের সার্কুলারটার দিকে চিন্তা করি, এটাতে পোস্ট আছে 1500+, আর আমাদের হাতে দিন আছে 12 দিন। হ্যাঁ, এখন প্রথমত আমি যেটা করতাম, আহ, আমি যেহেতু বেকার ছিলাম, তখন আমার প্রথম টার্গেট ছিল সকাল উঠে প্রার্থনা সেরে আমি চিন্তা করতাম যে আসলে আমার চাকরিটা কি পরিমাণ দরকার। আপনারা এই কাজটা করে দেখতে পারেন। এই কাজটা করলে প্রথমে কি হবে, আপনার যখন আপনি এটা চিন্তা করবেন, অটোমেটিক্যালি আপনার থেকে অনেক বেশি একটা স্পিড চলে আসবে। যেমন আমার সকালে পড়া হতো, কারো থেকে রাতে পড়া হয়, সেটা যার যার পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু আপনি যখন এই জিনিসটা মাথার মধ্যে কাজ করবেন একটু পর পর, যে চাকরিটা আসলেই কি আমার অতটুকু দরকার। হ্যাঁ, অনেকের অনেক রকম থট থাকে, কিন্তু আমি আমার অ্যাপ্রোচটা জানাচ্ছি। এটা করলে দেখা যাবে কি, আপনার যেটা এমনি ফ্লো থাকে কারেন্ট, ওটা হচ্ছে 3-4 গুণ স্পিড আপনার মধ্যে চলে আসবে। আচ্ছা, প্রথমত গেল ডেলি কিভাবে ইউটিলাইজ করব। 12 দিন আছে, 12 দিন আমি কমপক্ষে 10 দিন আমি রিভিশনে চলে যেতাম। এখন থেকে রিভিশন শুরু। হ্যাঁ ভাই, এখন আর ধরেন আমি বলতে পারেন যে আমার পড়া শেষ হয়নি, জাস্ট একটুকে স্টপ। কারণ আপনার থেকে এখন প্রিলিতে ঢুকতে হবে। ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল 10 গুণ টিকাতো, এখন 8 গুণ টিকাচ্ছে। তার তার মানে হচ্ছে 13,000-এর প্লাস মাইনাস টিকাবে, এর বেশি আর টিকাবে না। তার মানে বোঝাই যাচ্ছে যে আগে যতটুকু কাটমার্ক এক্সপেক্ট করা যেত তার থেকে একটু বেশি হতেও পারে। প্রশ্ন আমার থেকে তো আর কাটমার্ক বলা যায় না। তো ওভাবে আমার থেকে সলিড প্রিপারেশন নিতে হবে। এখন 12 দিন প্রিপারেশনের মধ্যে 10 দিনের ভিতর আমরা ফার্স্টে সাবজেক্ট গুলো আপনার মতো করে আপনি স্লট গুলো সাজিয়ে নেবেন। এখন মানিক ভাই যথেষ্ট সুন্দর করে আমাদের মাঝে ওই সবগুলো টপিকে আলোচনা করেছেন। এখন এর মধ্যে যদি একটু আমি যদি অ্যাড করতে চাই, টপিকগুলোর মধ্যে ধরেন আমরা বাংলা দিয়ে শুরু করি। এখন সিনিয়র অফিসারের প্রশ্নটা একটু ডিফারেন্ট হয়েছে আর্টস ফ্যাকাল্টি আগের গতানুগতিক প্রশ্নগুলোর মধ্যে। তো এটাও একরকম প্যাটার্ন, আগের গুলো একরকম প্যাটার্ন। আমরা যদি বাংলার জিনিসটা দেখি প্রথমে, তাহলে হচ্ছে আধুনিক যুগ থেকে প্রশ্ন কিছুটা কম হয়েছে, এবং ভ্রমণ কাহিনী, পত্রপত্রিকা, ছদ্মনাম, যেগুলো আধুনিক যুগ, কিন্তু এগুলো হচ্ছে শর্টকাট আধুনিক যুগ। আমি যেভাবে আইডেন্টিফাই করি আর কি, আধুনিক যুগ তো অনেক ভাস্ট, কিন্তু এগুলো থেকে পড়া অনেক ইজি হয়ে যায় আমাদের জন্য। আর আমি ধরেন প্রমোট করার কিছু নেই এখানে, ধরেন আমি কামিল মাহমুদ স্যারের গাইডেন্স বইটা পড়েই আমি মূলত প্রিপারেশন গুলো নিতাম। লাস্ট মুহূর্তের প্রিপারেশনে এই ডাইজেস্টের উপর আর কোনো ওষুধ নেই। তার মানে এই না যে মানে আপনার কাছে এই বই না থাকলে এখন কিছু হবে না। অবশ্যই হবে। যে বই থেকে কমফোর্ট জোন ওইখান থেকে পড়বেন। আমি এটা করে কমফোর্ট পেতাম, সেজন্য এটা বলছি। আপনি তাহলে প্রথমত আধুনিক যুগের ওই বিশাল ভাস্ট অংশটা বাদ দিবেন এই মুহূর্তে। বাদ দিবেন বলতে জাস্ট ওই 11 সাহিত্যিক জাস্ট বিসিএস এর প্রশ্নগুলো দেখতে পারেন। আর রবীন্দ্রনাথ, কাজী নজরুল সহ তথাকথিত 4-5 জন সাহিত্যিক আপনি চুজ করবেন আপনার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে। অনেক, আমরা সবাই গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট, এতটুকু অবজারভেশন আমাদের মধ্যে আছে। এটা দেখে আমরা ওগুলোর পিছনে এমসিকিউ গুলো করে নিব। এর বাইরে ওই যে ভ্রমণ কাহিনী, পত্রপত্রিকা, তারপর হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, এগুলো অনেক ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু থেকে যেমন ভাষা আন্দোলন অথবা স্বাধীনতা আগের পূর্ববর্তী গুলো সাহিত্য থেকে কিন্তু সিনিয়র অফিসারের প্রশ্ন হয়নি। তো এটা আসার অনেক সম্ভাবনা আছে। রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন হয়েছে, কাজী নজরুল থেকে হওয়ার একটা বড় বড় সম্ভাবনা আছে, কারণ যেহেতু জাতীয়তা দিয়েছে কিছুদিন আগে, গ্যাজেট হয়েছিল। আচ্ছা, তো আর প্রাচীন যুগের মধ্যযুগটা খুব ভালো করে পড়বো। এই সিনিয়র অফিসারও প্রশ্ন হয়েছে, এবারও প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আধুনিক যুগ কেন বাদ দিতে বললাম, সময় কমে যাবে। আচ্ছা, গেল গা। তারপর হচ্ছে বিরোচন। বিরোচনে কোনো কিছুর মাপ নেই। বিরোচন আপনি যেখান থেকেই পড়েছেন যত ইলাবোরেট পড়া সম্ভব, যতই বোরিং হোক, কারণ আমরা ক্লাস 9-10-এ যত বেশি পারছি শুধু বিরোচনই পড়েছি। তো এখন আমাদের মূল ফোকাস হচ্ছে বিরোচন পড়তে বোরিং লাগে না, এটা একটা বড় কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে বিরোচন যত পড়বেন এনি হাও অপশন দেখে মনে পড়বেই। আপনি কিন্তু সাহিত্য অপশন দেখে মনে পড়া অনেক কঠিন। একটা ভ্রমণ কাহিনীমূলক সাহিত্য যদি প্রশ্ন আসে, এটা মানে রিলেট করতে পারা অনেক কঠিন, কিন্তু বিরোচন দেখবেন এনি হাও আপনার মনে পড়বে অপশন দেখলে। সেই জন্য বিরোচন কোনো কিছুই বাদ দিবেন না। যতগুলো বিরোচনের টপিক আছে সবগুলো বিরোচন করবেন। আর বাংলা ব্যাকরণে 9-10-এর বইটা ফার্স্টে একবার রিভিউ করবেন। পড়া থাকলেও করবেন, না পড়া থাকলেও করবেন, খুব বেশি সময় লাগে না। হ্যাঁ, 9-10-এর প্রথমত যেহেতু নতুন বইটা পরে দেখবেন, পুরাতন বইটাই মেনলি দেখবেন। এরপরে যে যে টপিকের ব্যাকরণ আপনার সমস্যা, ওই টপিক গুলা আরেকবার আপনি জাস্ট এমসিকিউ পোর্শনটা দেখবেন। এখন আর ভিতরে ঢোকার সময় নেই আমাদের। হ্যাঁ, আপনি শুধু ওই 9-10-এর বইটা থেকে পুরোপুরি ইলাবোরেটলি পড়ে নেবেন। এটা মোর দেন এনাফ বাংলার প্রিপারেশনের জন্য। আর ইংলিশে প্রথমত হচ্ছে যদি গ্রামাটিক্যাল পার্ট, দুইটাই টপিক শুধু। একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। এটার ভিতরে সবকিছু ঢুকে যাবে। সিনিয়র অফিসারের ম্যাক্সিমাম প্রশ্ন এই জায়গা থেকে হয়েছে যদি গ্রামাটিক্যাল প্রশ্নটা আমরা দেখি। যতগুলো রুলস রেগুলেশন যা আছে সব ওই দুইটা টপিক থেকে এসেছে। হ্যাঁ, এগুলোকে আবার ভেঙে ভেঙে অনেকগুলো টপিক হয়, সাব টপিক। কিন্তু আপনি যে কোনো একটা বই থেকে, স্যারের বই তো আছেই, স্যারের বই যদি না থাকে অথবা স্যারের বই পড়ে যদি আপনি অভ্যস্ত না হয়ে থাকেন, তাহলে মাস্টার হতে পারে, কম্পিটিটর, যেটাই আছে আপনি যেটাতে কমফোর্ট জোন, এই দুইটা টপিক খুব ভালো করে পড়বেন, এটাতে কোনো ফাঁকি দিবেন না।
আমি আবার বলছি, টপিক দুইটা সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ এবং রাইট ফর্মস অফ ভার্ব, এই দুইটা দিলে দেখবেন আপনি সিনিয়র অফিসারও চেক করে দেখতে পারেন অ্যানালাইসিস, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয়েছে। আচ্ছা, এর বাইরে আমরা বিআইবি পরীক্ষা দিয়ে অভ্যস্ত, তো সবাই অ্যানালজি পড়েও যথেষ্ট অভ্যস্ত। অ্যানালজি সিনিয়র অফিসার হয়নি তার মানে এই না যে হবে না, অবশ্যই হওয়ার চান্স আছে, অ্যানালজি আমরা পড়বো। এর বাইরে আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, হয়েছে, আবারও হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর সিনোনিম অ্যান্টোনিম, জিআরই 333 টাকা আমার মতে খরচ। তারপর হচ্ছে আপনি অবশ্যই বিসিএস এর প্রিভিয়াস প্রশ্নগুলো দেখবেন, ওখানেও প্রচুর সিনোনিম অ্যান্টোনিম কভার হবে আপনার। এর বাইরে যদি সম্ভব হয়, যদি আগে পড়া থাকে বাংলাদেশ ব্যাংকের ভোকাবুলারি গুলো একবার টান দিয়ে দেখে যাবেন। হ্যাঁ, এখন অনেকে সাজেস্ট করে রিসেন্ট পাবলিকেশন ওই প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখার, ওটা অনেক লেন্থি একটা প্রসেস, এই মুহূর্তে আর সম্ভব না। প্রিভিয়াস দেখারও তো একটা লিমিট আছে, তো এই তিনটা দেখার ট্রাই করেন। আর হ্যাঁ, আর্টস ফ্যাকাল্টির প্রিভিয়াস গুলো যদি অ্যাড করতে পারেন ভালো, আর্টস ফ্যাকাল্টির প্রিভিয়াস গুলো একটু সোজা হয়, তো তুলনামূলক একটু কঠিন গুলো দেখার চেষ্টা করা ভালো, সোজা তো এমনিতেই পারবেন। সেজন্য আর সিনোনিম অ্যান্টোনিম অথবা ওয়ার্ড মিনিং এ যেটা থাকে সেটার একটা সিস্টেম হচ্ছে কি, আপনি ধরেন প্রথমত টোটাল 5টা ওয়ার্ড, সেখানে একটা প্রশ্ন দেওয়া আছে, 4টা অপশন দেওয়া আছে। যদি পারলে তো পারছেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন অ্যাটলিস্ট 3টার উত্তর যদি জানেন তাহলে অ্যাটেম্প নেবেন। ধরেন আপনি 5টা ওয়ার্ডের ভিতর একটা জানেন, তাহলে ভুলেও এই অ্যাটেম্প নেওয়া খুব ভুল হবে। তারপর হচ্ছে 2টা জানেন, তাও ভুল হবে, রিস্ক হবে এটা। যদি 3টা ওয়ার্ডের মিনিং জানেন, মানে প্রশ্ন আর প্লাস 4টা অপশন, তাহলে আপনি একটা রিস্ক নিলে আশা করা যায় যে মোটামুটি 75 সম্ভাবনা আপনি এটা রাইট হবে আপনার। আচ্ছা, গেল গা। আর এখানে হচ্ছে ওই ফ্রেসিয়াল ভার্ব থেকে কিছু প্রশ্ন হচ্ছে, ফ্রেসিয়াল ভার্ব আবার আপনার থেকে রাইটিংও কাজে লাগবে, ক্লস এর ব্যবহারও রাইটিং কাজে লাগবে। এই দুটো টপিক যদি পড়া না থাকে একবার রিভিউ করে নেবেন, তাহলে আপনার আশা করি কাজে লাগবে। আর সেন্টেন্স কারেকশন বলেন, ভাই যে প্যারালেলিজম বলেছিলেন, সবকিছু হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব আর হচ্ছে সাবজেক্ট ভার্ব এর মধ্যে ঢুকে। আর ভাই যেহেতু গুছিয়ে বলেছেন সেজন্য আমি আর ওটা ইলাবোরেট করলাম না। আর অঙ্কের বিষয়টা হচ্ছে, আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে এই মুহূর্তে আমি আজকে শনিবার, তো কালকে রবিবার, রবিবার থেকে আগামী শনিবার পর্যন্ত আমি 5টা থেকে 6টা চ্যাপ্টার সিলেক্ট করতাম, যেগুলোতে আমার অঙ্কে আমি আটকাই। হ্যাঁ, এগুলো আপনি জানেন আপনার স্ট্রেংথ কোন জায়গায়, উইকনেস কোন জায়গায়। আমি মেনসুরেশন কম পারি, ভাই বলেছিলেন ডিসকাউন্ট কম পারেন, আমি পার্সেন্টেজ ডিসকাউন্ট এগুলো ভালো পারি, ভাই ভাই হয়তো মেনসুরেশন ভালো পারেন, আপনি হয়তো বীজগণিত কম পারতে পারেন। এটা আপনার ব্যাপার। হ্যাঁ, আপনার ওটাই স্ট্রেংথ, ওটা দেখবেন, সেটাকে এই মুহূর্তে একটু অমিট করবেন, আপনি চেষ্টা করবেন যেখানে লেকিংস আছে ওগুলোতে চাপ দেওয়ার। আর প্রবাবিলিটি, আমাদের বাংলাদেশের প্রায় 80% মানুষজন একটু ভয় পায় প্রবাবিলিটি বেসিক কিছু নিয়মগুলো দেখতে, কারণ গত সিনিয়র অফিসারও 2টা প্রবাবিলিটি থেকে ম্যাথ এসেছে। সেট ফাংশন এগুলোও দেখবেন, 9-10 এর ম্যাথ গুলো দেখলেই মোর দেন এনাফ। 9-10 এর ম্যাথ যদি এখন করা না থাকে, আবার এই বই ধরার কোনো মানে নেই, এখন হচ্ছে আপনি প্রিভিয়াস দেখবেন। আর পাশাপাশি হচ্ছে বিআইবিএম এর প্রশ্ন দেখবেন, বিআইবিএম এর প্রশ্নগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল, রিপিট না হলেও আপনি হচ্ছে কমন পাবেন। আর আরেকটা কথা, ম্যাথের ক্ষেত্রে সিনিয়র অফিসারে দেখা গিয়েছে, জানি না অফিসার হবে কিনা, একটা নির্দিষ্ট প্রশ্ন সেট থেকে 3-4টা ম্যাথ রিপিট হয়ে গিয়েছে। যেমন আপনি যদি চেক করেন পিকেবি, প্রবাসী কল্যাণ ব্যাংকের 3 বছর আগে 3টে সার্কুলার হয়েছিল, সিনিয়র অফিসার, অফিসার ক্যাশ, 3টা আলাদা আলাদা সার্কুলার হয়েছিল। অফিসারের প্রশ্ন থেকে 3 থেকে 4টা ম্যাথ ডাইরেক্ট অপশন প্রশ্ন সহ রিপিট হয়ে গিয়েছে। এটা আপনাদেরও ভাগ্য হতে পারে। তো আর্টস ফ্যাকাল্টির কত টোটাল 17 অথবা 18টা সেট প্রশ্ন আছে, ওগুলোর ম্যাথ গুলো আর কিছু করেন না করেন ম্যাথ গুলো অবশ্যই দেখে যাবেন, অপশন সহ পড়ে যাবেন। হ্যাঁ, যদি আল্লাহ সহায় হন, তাহলে যদি রিপিট করে যায় তাহলে যেন আপনার 1 সেকেন্ডও ব্যয় না হয়। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, কারণ ম্যাথে আমরা সময় বেশি দিয়ে ফেলি। এটা মাথায় রাখতে হবে, সবকিছুর নাম্বারে 10 মিনিট ধরে একটা ম্যাথ মিলালেও 1 পাবো, আমি 10 মিনিটে 10টা জিকে দাগালেও 10 পাবো। হ্যাঁ, তো 10 আর ওখানে 1-9 এর ডিফারেন্স অনেক ফাস্ট ডিফারেন্স, ম্যাথে যত সময় কমানো যায় তত ভালো। কিন্তু শর্টকাট কোনো টেকনিক শিখবেন না, আপনার পার্সোনাল কোনো শর্টকাট থাকলে মোস্ট ওয়েলকাম, বাট এই মুহূর্তে অনেক পেজ থেকে অনেক ইউটিউব ভিডিও থাকে যে শর্টকাট, এইগুলো এখন সম্পূর্ণ বাদ দিবেন। আচ্ছা, ম্যাথের ক্ষেত্রে চ্যাপ্টার গুলো ধরেন, আমি বললাম শুরুতেই যে আপনার যেটা স্ট্রেংথ সেটাকে একটুকে সাইডে রাখবেন, আর যেগুলোতে সমস্যা সেগুলোর দিকে ফোকাস করবেন। এরপর যদি আসে আইসিটি, আইসিটি হচ্ছে আমি একটু কম পারি, তো আমি হচ্ছে মোটামুটি পড়তাম। হ্যাঁ, বিআইবিএম এ প্রিভিয়াস থেকে চলে আসতো, আমি আর্টস ফ্যাকাল্টির ক্ষেত্রে ভয় পেয়েছিলাম সেজন্য পড়েছি। যাদের সাহস আছে, মানে নিজের ভিতর ভরসা আছে যে আমি পারবো, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে শুধু প্রিভিয়াস করবেন। আর নয়তো ধরেন ওই যে লজিক গেট, তারপর শর্টকাট কি গুলো, তারপর ইনপুট আউটপুট ডিভাইস, বোথ, তারপর হচ্ছে বোর্ড ডিভাইস গুলো, তারপর ধরেন ওই যে কোনটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, টুকটাক হেডকোয়ার্টার গুলো কোথায় যদি প্রয়োজন মনে করেন, তারপর যেমন স্পেস এক্স এর বিষয়গুলো তো অবশ্যই প্রয়োজন হবে আমাদের, এগুলোর বিষয়গুলো। তারপর হচ্ছে যে রিসেন্টলি যদি কোনো ওই যে কি বলে আমাদের স্যাটেলাইট সংক্রান্ত যে প্রশ্নগুলো এসে থাকে এখন, যেগুলো আলোচনার ভিতর আছে, ওই জিনিসগুলো একটু দেখবেন। ওগুলো রিসেন্টের মধ্যে পড়ে কিন্তু আইসিটির সাথে কানেক্টেড। তারপর ওই যে বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি,
হঠাৎ হঠাৎ আসে। হ্যাঁ, এখন ধরেন একটা মার্ক অনেক সময় অনেক ভেরি করে আপনার। হ্যাঁ, আপনি যদি ধরেন কাট অফ মার্ক 60, আপনি 65, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি যা পারছেন তাতে কার কোনো সন্দেহ নাই। কিন্তু ধরেন আপনি 58-তে আটকাই আছেন, কাট অফ মার্ক 60-এর দিকে চলে গেছে, ওই যে একটা দুইটা হঠাৎ করে পেরে যাবেন, আপনি অনেক বেশি পড়ার কারণে একটা দুইটা প্রশ্ন এক্সট্রা পারছেন, ওই জিনিসটা আপনার তখন বুস্ট আপ করবে। একটা জিনিস মাথায় রাখবেন, প্রিলিম মার্কস কোনোদিন আপনার জবের ক্ষেত্রে, ব্যাংক জবে কোনোদিন প্রিলিম মার্কস কাউন্ট হচ্ছে না। এটা জাস্ট একটা টিকেট রিটার্ন দেওয়ার জন্য। আমার মূল ফোকাস এনিহাও আমাকে প্রিলিমটা টপকাতে হবে। আমার যা ক্যাপাবিলিটি, যা এক্সট্রা স্ট্রেংথ দেখানো সব রিটার্ন দেখাতে হবে। কিন্তু আমার মূল ফোকাস এখানে জাস্ট এনিহাও আমাকে ক্রস করতে হবে। সেটা কাট 60 হলে আমি যদি 70 পাই সেটা পেলেও যেমন সুন্দর, 60-এ 60 পেলেও সুন্দর। আমার এনিহাও রিটার্নের টিকিট পেতে হবে, তারপরে আমি আমার স্ট্রেংথ দেখাবো। সেজন্যই আমি বলতেছি যে যদি মনের ভিতরে সন্দেহ থাকে আইসিটি নিয়ে, অবশ্যই আইসিটি হালকা জোর দিবেন। তারপর হচ্ছে জিকে। জিকে রিসেন্ট থেকে প্রশ্ন আসবে। রিসেন্ট থেকে কেন জানি ধরেন অনেক পেজ থেকে তো শেয়ার করে, সবগুলো পেজ করতে যাবেন না। হ্যাঁ, সবগুলো পেজ করতে গেলে মাথা আওলাই যায়। তাবিল স্যারের পেজ থেকে আমি রেগুলার করি। এটার পাশাপাশি আমি আলাল ভাইয়ের গুলো দেখতাম। এর পাশাপাশি আমি যতটুকু দেখছি মানিক ভাইও দেয়। হ্যাঁ, তো এই দু তিনটা, এর বেশি ধরেন নিজে নিজে ফিক্স করে ফেলবেন, যাদেরকে আপনার ভরসা লাগে, যাদেরকে রেসপেক্ট করেন, তাদের গুলোই দেখবেন। হ্যাঁ, এখন ধরেন সবাই দিবে, এখন প্রতি ফেসবুকে তো আগের দিন রাতেও দেখবেন কিছু মানুষ দিবে। তাদের মধ্যে খারাপ মানুষ আর হয় না ভাই। কারণ আপনার লাস্ট মুহূর্তে যারা দিচ্ছে, প্রশ্ন সেট আপ হয়ে গিয়েছে, সব হয়েছে, আর সেই মুহূর্তে সেটা আসলেও আপনি যেগুলো ইনপুট দিয়েছেন মাথায়, এতক্ষণ পরে নতুন একটা ইনপুট দিতে রাইট গিয়ে রাইট। স্যার। হ্যাঁ বলেন ভাইয়া, ঠিক বলছেন, তাই বলতেছি। ও আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ। তো কষ্ট করে চেষ্টা করবেন বুধবারের ভিতর রিসেন্টও যা পড়ার বুধবার পড়ে ফেলবেন, এরপরে আর কিছু নাই। তারপর হচ্ছে আর জিকে, যেটা ভাই বলছেন, আসলে জিকে সাধারণ জ্ঞান, আমি বলি অসাধারণ জ্ঞান। অসাধারণ জ্ঞান বলতে বুঝাচ্ছি কি, এটার কোনো সীমা নাই। এখন আপনি প্রাচীন যুগ থেকে বিআইবিএম এ প্রশ্ন টুকটাক হতো, এখন আবার এখানে প্রশ্ন হচ্ছে এবং কিছু ট্রিকি প্রশ্ন হচ্ছে। এখন যাদের বিসিএস প্রিপারেশন ভালো জিকেতে, তারা জিকেতে অবশ্যই ভালো করবেন, তাদের এটা অলরেডি একটা প্লাস পয়েন্টে চলে এসেছে। আর যদি জিকেতে এখন আবার সেটা শুনে নার্ভাস হওয়ার কিছু নেই। আপনি তাহলে চেষ্টা করবেন ব্যাংকিং, যেমন ব্যাংকিং দেখেন কতবারও আসছে, যেমন ওই যে ক্ষুদ্র ঋণ, মহিলাদেরকে ক্ষুদ্র ঋণ খাতা দিচ্ছে, এটা নিয়ে একটা প্রশ্ন এসেছে, তাহলে গ্রামীণ ব্যাংক আসছে। তারপর হচ্ছে একটা জানি কোন একটা স্পেশালাইজ ব্যাংক নিয়ে একটা প্রশ্ন এসেছে। তো ব্যাংকিংটা টুকটাক করবেন। এমন না যে আমরা যেভাবে বলছি সেভাবেই হবে, কিন্তু খেলাধুলা থেকেও আসছিল, যে ওই যে হ্যাঁ, ইয়েলো ক্যাপ মনে হয়। হ্যাঁ, অরেঞ্জ ক্যাপ যেটা ছিল, হ্যাঁ অরেঞ্জ ওটা ক্যাপ। আসছে। ইয়েস, ইয়েস। তারপর হচ্ছে যে একটা হ্যাঁ, এই অরেঞ্জ ক্যাপটা আসছিল ভাই, হ্যাঁ ঠিক আছে, অরেঞ্জ ক্যাপ আসছে। তারপরে থিম আসে, থিমটা ধরেন এখন আপনি ধরেন মে দিবস চলে গিয়েছে, মে দিবসটা আসতে পারে। মে দিবসের পরে যেহেতু পরীক্ষা হচ্ছে, এর বাইরে আগস্ট নিয়ে যদি কোনো কথা থাকে, 5 আগস্টে যদি কোনো পত্রপত্রিকা থাকে, যেহেতু পরীক্ষা দিচ্ছি না আসলে। পুরস্কার গুলো দেখে যাওয়া উচিত, প্রাইজ থেকেও হ্যাঁ, আসছিল, প্রাইজও দরকার পিছনে। দেখা উচিত। তো জিকেটা অনেক ভাস্ট, আপনি প্রিভিয়াস করবেন। যদি ব্যাংক জিকে, ওই যে বেসিক জিকে যে বইটা ছাড়েন, ওটা থাকলে তো মোস্ট ওয়েলকাম, ওটা দেখবেন। নয়তো ডাইজেস্ট যেটা আছে, হ্যাঁ সাপ্লিমেন্ট ওইটা আছে, হচ্ছে বিসিএস ব্যাংক, দুইটাই কভার হয়ে যায় অনেক সুন্দর করে হ্যাঁ গোছালো। ওটা থাকলে তো একদম ফার্স্ট ক্লাস। যদি না থাকে, যেটা পড়ে অভ্যস্ত আপনি ওটা পড়বেন, কিন্তু হ্যাঁ ফাঁকি দিবেন না, আপনি পড়ে যাবেন। হ্যাঁ, জিকে ফার্স্ট আমি ছেড়ে দিলাম, এই জিনিস যেন না হয় আর কি। হ্যাঁ, যে কোনো কিছু সাফকাত পড়তে ভাই, হবে। এই যে লাস্ট মুহূর্তে আপনার কি মনে হয় যে জব সলিউশন কোন ফ্যাকাল্টির গুলো পড়া উচিত? না শুধু কি আর্টস ফ্যাকাল্টি পড়বে, নাকি হচ্ছে সাথে আরো কয়েকটা অ্যাড করে পড়া উচিত? হ্যাঁ, যদি ধরেন আগের ক্যান্ডিডেট হয়ে থাকে, বিআইবিএম তো কমপক্ষে 15-20 বার পড়া আছে ভাই। হ্যাঁ, তাহলে হ্যাঁ আমার মধ্যে বিআইবিএম টা লিস্ট লাস্ট 12-13টা প্রশ্ন পড়ে যাওয়া উচিত। পাশাপাশি আর্টস ফ্যাকাল্টিতে ফরজ, বিসিএস এর প্রশ্ন ফরজ। এর বাইরে যদি সম্ভব হয় বাংলাদেশ ব্যাংকের প্রশ্নগুলো দেখা উচিত। হ্যাঁ, অনেক হ্যাঁ সত্য কথা বলছে যে বিসিএস এর প্রশ্ন জানা থাকতে হবে। হ্যাঁ, অনেকে মনে করে আমি ব্যাংকে পরীক্ষা দিতে যাবো, বিসিএস কেন পড়বো। এই যে সম্প্রতি যে পরীক্ষাগুলো, এটা জব সলিউশন টাইপের পরীক্ষা, তো বিগত প্রশ্ন, যেমন রিটেনের দিকে তাকান না, সিনিয়র অফিসার রিটেনের দিকে তাকাইলে সাধারণ জ্ঞানগুলো মোটামুটি বিসিএস এর প্রশ্ন কিন্তু। হ্যাঁ, তো ফোকাসটা দেখলেই তো বোঝা যাচ্ছে, বাংলা হ্যাঁ, ফোকাসটা। বাংলা ফোকাসটা ব্যাংকে কি দেখো। এরকম ফোকাস থাকতে বিসিএস এর ফোকাস মানে এসে দিয়ে দিয়েছে। তো একজন আমাকে মানে কি যেন বলে, গতকাল আমাকে নক দিছে এবং বলতেছে যে আপনার সাথে একটু কথা বলবো। আমি বলি, কেন? আমি বলে, আমি ব্যাংকের প্রস্তুতি নিছি, সরি আমি বিসিএস এর প্রস্তুতি নিছি, ব্যাংকের প্রস্তুতি নেই নাই। এবং ব্যাংকের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি কি করবো? আমি বিসিএস এর প্রস্তুতি নিছেন মানে তো বর্তমান সময়ের জন্য ব্যাংকের প্রস্তুতি হয়ে গেছে। হ্যাঁ, এখন বর্তমান যে সময়টা, এই সময়টাতে ব্যাংক বিসিএস মোটামুটি কাছাকাছি চলে এসেছে। হিউজ পার্থক্য ছিল আমাদের সময়। হ্যাঁ, ওই পার্থক্যটা আর এখন নাই। তো
কিছু জিনিস শুধু একটু এদিক সেদিক করে পড়লেই ব্যাংক হয়ে যায়। বিশেষ আর আবার বিশেষ এর ক্ষেত্রে তো এক্সট্রা কিছু পড়তে হবে, এটাই স্বাভাবিক। তো আহ সাফকাত ভাইকে অনেক ধন্যবাদ। মানে আমি কল্পনা করতে পারিনি, আমি শুধু শুনতেছিলাম যে সে বলছিল আমি তো স্যার এত বেশি ভালো বলতে পারি না। তো ভালো বলতে পারে না মানুষটা, এত সুন্দর বললো, মানে অসাধারণ। না, অনেক সুন্দর গুছিয়ে বলেছে আহ, ভাই, অনেক সুন্দর করে, সুন্দর ভাবে অনেক বলছে। ডিটেইল বলছে, মানে একবার ভেতর থেকে বলে দিছে। হ্যাঁ, পরবর্তীতে আমরা আবারও দেখা গেছে রিটার্নের সময় আমরা কল করব। হ্যাঁ, এভাবেই মানুষকে আসলে এই যে কি যেন বলে অফিসার হয়েছেন আপনি, অনেক আছে বাংলাদেশ ব্যাংকে এডি হয়েছে কিন্তু তার কাছ থেকে কেউ কোনো ইনপুট পায় নাই। হ্যাঁ, এরকম আছে। হ্যাঁ, তারপর হচ্ছে এক বিন্দু মাত্র ইনপুট পায় নাই। আমি অনলাইন জগতে বললাম না, মানে আশেপাশে মানুষদেরকেও সে কোনো ইনপুট দিতে পারে নাই। তো শুধু যে অনলাইনে এসে বললেই হয় বিষয়টা কিন্তু তা না, কারণ আশেপাশেও কিন্তু অনেক মানে মানুষ থাকে যারা আসলে অবশ্যই। জানতে চায়, শিখতে চায়। হ্যাঁ, বুঝতে চায় বিষয়গুলো কিভাবে মানে। তো সবাইকে অনুরোধ করব যারা এরকম সফল হন, তারা আসলে তাদের লেভেল থেকে আশেপাশে আলো ছড়াবেন, এটা হবে অনুরোধ। হ্যাঁ, এটা যে আমার প্ল্যাটফর্মে এসে কথা বলতে হবে বিষয়টা এরকম না, মানে বা আরেকজনের প্ল্যাটফর্মে গিয়ে কথা বলতে হবে বিষয়টা এরকম না। আপনি স্ব স্ব জায়গা থেকে আলো ছড়াতে পারেন। হ্যাঁ, মানে জি একজনকে স্যার। যদি আপনি বুঝাতে পারেন, তাহলে একজন উপকৃত হইলো, সে বিষয়টা জানলো, আপনার আলোয় আলোকিত হইলো। তো এরকম বিশেষ ক্যাডার এরকম আছে যে আসলে বিশেষ ক্যাডার হয়ে গেছে, আহ, মানে যে কোনো একটা ক্যাডার হয়ে গেছে। ধরেন না যে সে ফরেন ক্যাডারই হয়েছে বা এডমিন ক্যাডার হয়েছে, কিন্তু সে কোনো প্রকার আলো ছড়াইতে পারে না চারিদিকে। হ্যাঁ, আলোটা বলি যে তাকে অনুসরণ করে যে আরেকজন যাবে। হ্যাঁ, এরকম মানুষ আসলে কমই আছে। তো আহ, এই সংখ্যাটাই বেশি যে আপনি যদি যান তার কাছে তাহলে সে বলবে যে আসলে এইভাবে এইভাবে আগাও, এইভাবে এইভাবে আমি আগাইছি। আবার অনেকে আছে অতিরঞ্জিত করে বলে, বুঝছেন। এই অতিরঞ্জিত জি যারা স্যার। বলে তারা আবার আরেক বিপদ, বুঝছেন। অতিরঞ্জিতদের কাছ থেকে যারা শুনে তারা কিন্তু হতাশ হয়ে যায়, বাবা আমি পারবো না। মানে না স্যার, just- নিজেকে বড় দেখানোর জন্য, যেন আমি অনেক কিছু পড়ে হ্যাঁ, জব পেয়েছি, তুমি এইগুলো সব পড়ো। হ্যাঁ, মানে এর- বিশাল সব লিস্ট মিস্ট বলে দেয়। পরে দিয়ে গেছে চিন্তা করে যে না ভাই আমার পক্ষে বিশেষ করা সম্ভব না। স্যার, আমিও তো ভাইয়া হচ্ছে থার্ড ইয়ার পর্যন্ত আমার ধারণা এমনই ছিল যে ব্যাংক তো কোনোভাবেই সম্ভব না। তো পরে আমার মামা ছিল একজন সিনিয়র অফিসার, উনি হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংকে আছে। তো উনি ঈদের ছুটিতে বাসায় যাওয়ার পরে উনি আমাকে একদিন একটু ডেকে একটু বোঝালো যে এইভাবে এইভাবে পড়ো, দেখবো যে সম্ভব। তো পরে দেখলাম যে আসলে সিলেবাসটা অতটা বড় না, খুব অল্প সময় আর কি ক্র্যাক করা যায়। এবং আমার প্রথম পরীক্ষা ছিল এটাতেই কিন্তু আর কি স্যার জব পেয়ে গেছি। এবং আপনার মানে প্রশংসা যে তো, বাধা আসলে মানে বিষয় না। আপনার এমন কোনো বই নেই স্যার, মানে যেগুলো সেল দেন না সেইগুলো আমার কাছে আছে। 8-9টা যতগুলো বই সবগুলো সাজানো, মানে কি বলবো মানে স্যার। অনেক ধন্যবাদ, ঠিক আছে। মানে এরকম শুভাকাঙ্ক্ষী আমার অনেকেই আছে। অনেকেই আছে যে বলে যে আমার ব্যাংকে চাকরি হয়েছে, আসেন আপনাকে আমি মিষ্টি খাওয়াবো, কিংবা আপনার সাথে বসে স্যার রেস্টুরেন্ট খাবো। তা স্যার আমি আমরা কি স্যার আসলে কি ব্রাহ্মণবাড়ি করব? আসবো নাকি আপনি আসবেন স্যার বরিশাল? আচ্ছা, আমি এই ক্ষেত্রে কি বলি যে আমাকে কোনো কিছুই খাওয়াতে হবে না, বা মানে আমাকে রেস্টুরেন্টে খাওয়াতে হবে না। আপনি এক কাজ করেন, মানে আশেপাশে যারা আছে তাদেরকে আলো ছড়ান, মানে তাদের মধ্যে আপনার যেই প্রস্তুতির যেই ইয়াটা আছে ওটা, ওরা যেন অন্ধ হয়ে না থাকে। হ্যাঁ, আমি তো মূলত অন্ধের মতোই প্রস্তুতি নিছি, মানে মানে আশেপাশে যে কাউকে জিজ্ঞাসা করবো এরকম ছিল না। জি হ্যাঁ, স্যার। আমি মানুষকে অনেক স্যার সব contact থেকে করছি বা বেশি, হ্যাঁ, সব থেকে বেশি আমি হয়েছিলাম যে 100 টাকায় বা 50 টাকায় যে মডেল টেস্ট দেওয়া যায়, তাও 10টা 12টা করে রিটেন মডেল টেস্ট, এটা স্যার আপনার কাছে আমি প্রথম দেখলাম, আমি নিজে অবাক হয়ে যেতাম যে আবার অনেক সময় ফ্রিতেও আর কি আপনার কাছে পরীক্ষা দিয়েছি। তো এইটাই আর কি স্যার, আসলে কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না, যে বেকার বান্ধব তো স্যার হ্যাঁ, সবাই হয় না। এইভাবে করে মানুষকে উপকার করবেন, সে মনে রাখবে, ঠিক আছে। কারণ কি যেন বলে যে বললাম, ওই যে ওদেরকে বললাম যে আমাকে মিষ্টি খাওয়াতে হবে না, আপনার মা বাবাকে গিয়ে মিষ্টি খাওয়ান, এটাই আমাকে খাওয়ানো হয়ে যাবে। যে এই যে বিষয়গুলো, এগুলো হলো মানুষকে আহ কিছুটা যদি দেওয়া যায়, এটা হলো আসল বিষয়। তো অনেক রাত হয়ে গেছে, আমরা এখানেই শেষ করব। অনেক আচ্ছা কথা আচ্ছা। হলো, আহ বিশেষ করে আহ কি যেন বলে মানিক হোসেন সাক্ষাৎ সম্পর্কে ভাই। নাই বলি। হ্যাঁ, কারণ মানিক হোসেন কি যেন বলে মানুষকে পরামর্শ দিতে দিতে অভিজ্ঞ।
সাফকাত ভাইকে আমি সাক্ষাৎ অনেক ভাই। সাফকাত ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। আচ্ছা, এতদিন ধরে আমি নামটা ভুল জানতাম আর কি, আমি এতদিন আমিও মিস করে মুগ্ধ জানতাম। হয়ে শুনছিলাম সাক্ষাৎ ভাইয়ের যে মানে এত গুছিয়ে বলতে পারে সে, আসলে যদিও সে ফ্রন্ট লাইনে নাই, তো আমারও মানে ভাইয়েরও উচিত যে যারা জুনিয়র আছে শুধু তাদের সে বিষয়ে গুছিয়ে ডেভেলপ লিখতে করা। পারে না, কিন্তু সে গুছিয়ে লিখতে পারে না, বলতে পারে না, সে গুছিয়ে লিখতেও পারে, মানে খুবই আচ্ছা সুন্দর, আচ্ছা। খুবই সুন্দর তার গুছানো গুছানো মানে লেখা। তো আহ, তো ভালো থাকবেন। জি আজকে আমরা এখানেই শেষ করি। আবারও দেখা হবে কোনো সময়, আমরা হয়তো রিটেন নিয়ে আবারও আলোচনায় বসবো প্রিলি যাওয়ার পরে। তো ও আচ্ছা, মনে পড়ছে এখন শেষ সময় এসে, ওই যে আপনি স্যার, জি বললেন স্যার। 60 মার্ক হলো, কাট মার্ক 60 হতে পারে। তো আমরা আচ্ছা। সিনিয়র অফিসার যেহেতু 70+ হয়েছে, তো আমরা এটাতেও আমরা 60+ আশা করব। হুম। তো কিন্তু আহ, স্যার প্রশ্নের উপরে ভ্যারি করে, তো হ্যাঁ, আসলে একটু এগুলো বললাম পরে আর কি, এটাই বলতে লোকের চাইছিলাম কথা যে শুনতে হয় 60 স্যার। হবে না 70 হবে না 40 হবে, এই জিনিসটা আসলে নির্ভর করতেছে প্রশ্ন সহজের উপর বা কঠিনের উপর। কারণ এই সিনিয়র অফিসারের প্রশ্ন হয়েছিল একদমই সহজ, আর সহজ প্রশ্ন হলে ভালো স্টুডেন্টের জন্য আসলে কিন্তু বিপদ। হ্যাঁ, বিপদ সহজ হয়ে গেছে। প্রশ্ন হলে ভালো স্টুডেন্টের জন্য খুব খারাপ, আর খারাপ স্টুডেন্টদের জন্য ওই যে এই একটা মানে ইয়া পরে চলে গেছে, কি যেন বলে, যে বিগত প্রশ্ন পড়ে চলে জব গেছে, সলিউশন। 10 পরে হ্যাঁ চলে গেছে, ওই সে গিয়ে পরীক্ষা হলে ভালো করে গেছে। আর আরেকজন যে একদম মানে সাগর মহাসাগর উতরাইয়া মানে গেছে, ও গিয়ে হতাশ হয়ে পড়ছে। ইস, এই প্রশ্ন, এই প্রশ্ন হইলে কিভাবে সবাই তো পারবে, ওই যে এই কথা বলতে বলতে দেখা গেছে ও ও মানে পড়ে ফেলছে, আহ নিরুৎসাহিত হয়ে গেছে। আর যে খারাপ প্রস্তুতি নিয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে উৎসাহিত, সে উৎসাহিত হয়ে সে দেখাচ্ছে, আরে আমি তো পারি, আমি তো পারি, হয়ে যাবে হয়ে যাবে করে সে ঠিকই লক্ষ্যে পৌঁছে গেছে। আর যে কি যেন বলে, যে অনেক কঠিন প্রস্তুতি নিয়ে গেছে, সে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। ঠিক আছে। তো আশা করি যে সামনের যারা অফিসার জেনারেলে প্রিলি দিবে, আমাদের সাথে যারা যুক্ত আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমাদের গ্রুপে যারা আছে, পেজে যারা আছে, সবাই সফল হবে। সবাই কোনো না কোনো ভাবে সফল হবে, হোক সে খারাপ প্রস্তুতি কিংবা ভালো প্রস্তুতি। হ্যাঁ। তো শেষ সময়ের প্রস্তুতির জন্য আমরা মডেল টেস্টের আয়োজন করতেছি। আহ, আশা করি যে 26 তারিখ থেকে আমরা মডেল টেস্ট শুরু করব। তো মডেল টেস্ট যে আমার পেজে বা আমার গ্রুপে দিতে হবে সেটা তা না, শেষ সময়ের প্রস্তুতির জন্য মডেল টেস্টের বিকল্প নাই, নাই, যে নাই। কোনো আমি জায়গায় এটা দিলে বলবো, এই কারণে বলবো যে শেষ সময়ে আসলে আমরা বাংলা নিয়ে যদি 1 সপ্তাহ পরে পরীক্ষা দিতে যাই, বাংলা যদি 25-এ পাই, লাভ নেই রে ভাই। আপনি ইংলিশ নিয়ে যদি খুব বেশি পড়াশোনা করেন, লাভ নেই। আপনাকে একটা সমন্বিত প্রস্তুতি নিতে হবে। সমন্বিত প্রস্তুতি বলতে প্রতিটা সাবজেক্ট থেকে আপনি কিছু 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 পড়াশোনা করে আগান, মানে আমরা কনফিডেন্স লেভেলটা বাড়ান। আসলে এই যে চাকরির সফলতার পেছনে কনফিডেন্সটা 50% কাজ করে, অনেকে বুঝে না। কনফিডেন্সটা কাজ জি করে স্যার। 50% হলো পড়াশোনা। হ্যাঁ, এই কনফিডেন্স যাদের আছে তারা তারা দেখা গেছে চাকরি খুব দ্রুত পেয়ে যায়। আর যাদের কনফিডেন্স নাই তারা দেখা গেছে মানে পড়াশোনা করতে 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 অবস্থা খারাপ। হ্যাঁ, অনেক পারে কিন্তু ডেলিভারি দিয়ে আসতে পারে না। জি স্যার। পরীক্ষা হলে ডেলিভারি দিয়ে না আসতে পারলে লাভ নেই, লাভ তা নাই। আমাদের তো স্যার এই যে অফিসার জেনারেলে যে রিটেন হয়েছিল, যে টার্নিং জব সিকার ইনটু এ জব ক্রিয়েটর, তার আগের দিনই হচ্ছে আপনার মডেল টেস্ট দিয়েছিলাম ভোকেশনাল ট্রেনিং নিয়ে। তো পরীক্ষার হলে যখন ওইটা দেখলাম, আমি ভাবছিলাম যে যে করে হোক ভোকেশনাল ট্রেনিং এই ফোকাসটা যে ইউথ ডেভেলপমেন্ট ছিল, ওইটা এখানে আমি ইনক্লুড করব। ঠিক সেইভাবেই লিখে আসছিলাম। আমি ভাবিনি যে মানে আমার মেরিট লিস্ট একেবারে 200 জনের মধ্যে চলে আসবে। তো আমার আর কি কনফিডেন্টলি আমি পরীক্ষাগুলো দিছিলাম, যার জন্য আর কি মোটামুটি ভালো একটা ফলাফল পেয়েছি। তো আর আরেকটা কথা, যে আমাদের ব্যাংকার সিলেকশন গাইড হচ্ছে রিক্সে আছে, সবাই একটু ব্যাংকার সিলেকশন গাইড যে নতুন গ্রুপটা আছে ওইটাতে জয়েন দিয়ে দিন, কারণ ওটা যে কোনো সময় বিলুপ্ত হয়ে যাইতে পারে। তা না হলে কিন্তু আপনারা সবাই আর কি যে গাইডলাইন্স থেকে আর কি একটু দূরে চলে যাইতে পারেন। হয়ে চলে যাবেন। হ্যাঁ, আমাদের গ্রুপটা রিস্ক চলে গেছে। এটা হলো আহ, আমাদের প্রতি একটা, কি বলবো, যে অনেকে আছে উল্টাপাল্টা কমেন্টস করে, যেগুলো আমরা আসলে ইয়া করতে পারি না। এটা একটা বিষয় আছে, ইস্যু আগে থেকে ছিল। তো এখন আরেকটা ইস্যুর কারণে এখন দেখা গেছে এটা খুবই রিস্ক চলে গেছে। রিস্ক দূর করার জন্য আমরা অনেক চেষ্টা করতেছিলাম, অনেক দিন স্ট্রাগল করতেছিলাম। তো এখন নতুন গ্রুপ খুলছি, আমরা নতুন গ্রুপে আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন, যাতে পরবর্তীতে আপনাদেরকে আমরা রিচ করতে পারি বা আমাদেরকে আপনারা রিচ করতে পারেন। তো সেই শুভকামনা রেখেই আমরা আজকের মতো এখানে শেষ করব। আহ সাফকাত ভাইকে অনেক ধন্যবাদ, মানিক হোসেনকে অনেক ধন্যবাদ যে ডাকলেই চলে আসে। হ্যাঁ,
আজকের মতো এখানে শেষ করি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।